অদিতি মুন্সি ও দেবরাজ চক্রবর্তীর হয়ে মামলা লড়ছেন কে? প্রাক্তন সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি এবারে সিপিএম এর তরফ থেকে ক্যান্ডিডেটও ছিলেন। তারপর তিনি তৃণমূলের নেতা এবং নেত্রীর হয়ে মামলা লড়ছেন। বিড়ম্বনায় পড়েছে সিপিএম। সদরূপ কি বলবেন আপনি? বিকাশ দাকে নিয়ে তো চারদিকে শোরগোল। তা আমি কি বলবো? আমি তো মামলা লড়ছি না, এটা বিকাশ দাকেই প্রশ্ন করলে। আপনি সিপিএম এর রাজ্য কমিটির সদস্য, আপনাকে তো দায় নিতে হবে। না না, উনি তো চুরি ডাকাতি করেননি, মামলা লড়েছেন। তবে হ্যাঁ, দেখুন, আমি এটা বলছি, উনি তো বিকাশ দা তো এর আগে অর্জুন সিংয়ের হয়ে মামলা লড়েছেন, যখন অর্জুন সিং বিজেপির নেতা। তো আরও অনেকের হয়েই লড়েছেন, এরকম মুকুল রায়ের হয়ে বোধহয় কিছু এরা লড়েছিলেন। এক্ষেত্রে লড়ছেন। উনি তো একাধিকবার বলেছেন, আপনাদেরকেও আমি দেখলাম কালকাটা ইন্টারভিউতে বলেছেন, যে উনি ওনার ওনার মতো করে উনি ওনার রাজনৈতিক সত্তা এবং উকিল হিসেবে ওনার সত্তাটাকে কিছু ক্ষেত্রে আলাদা রাখেন। তো এক্ষেত্রে হয়তো রেখেছেন, আমি কি বলতে পারি। কিন্তু যারা শিক্ষক নিয়োগ দুর্নীতি করলো, যারা চুরি করলো বলে বারবার বারবার সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য কোর্টে গিয়ে মামলা করলেন, এবার তাদেরকে একটা পৃথক মামলায় বাঁচাতে তিনি আবার কোর্টে যাচ্ছেন তাদের হয়ে। হ্যাঁ, দেখুন, সুতরাং এই প্রশ্ন ওঠাটা স্বাভাবিক, আমি এটাকে অস্বাভাবিক বলছি না। বা আপনি যদি বলেন যে বিড়ম্বনা, হ্যাঁ দেখুন, এর কিছুটা তো সত্যি। এখন আমি বিকাশ দা গতকাল যখন এই মামলাটা করেছেন, তার একটু আগেই আবার এটাও অনেকে, আপনারা তো এটাকে নিয়ে এখন প্রচার করবেন না, আপনারা খালি এখন এই যে খবরে এই মানে কি বলবো, এই টকঝাল মিষ্টি ব্যাপার আছে সেগুলোকেই খবর করবেন। এই যে অবাধে হকার উচ্ছেদ হচ্ছে, গতকালই দুপুরবেলা বিকাশ দা আবার কোর্টে এই যে হাওড়া হুগলির যে জলপথে যে দুদিকে যে হকার উচ্ছেদ মামলা করে সেটাকে আটকেছেন। সুতরাং সেটাকে নিয়ে আপনারা খবর, সেটা তো উনি করবেনই, সেটা তো তিনি আদর্শগত দিক থেকে করেছি। আমি বুঝতে পেরেছি আপনার প্রশ্নটা। আমি বলছি যে এক হলো এইটা, এতদিন ধরে বিকাশ দার করা মামলায় যে পার্থ চ্যাটার্জিরা জেল খেটেছে, কি সুদীপ বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র জেল খেটেছে, কুণাল ঘোষরা জেল খেটেছে, এটাও মিথ্যে নয়। আবার কিছু ক্ষেত্রে এই ধরনের মামলা যখন করেছেন উনি, তখন কিছু প্রশ্নও উঠেছে, তার উত্তর বিকাশদার মতো করে দিয়েছেন। এরপরে যদি পার্টি মনে করে এটাকে নিয়ে আরও বেশি করে উত্তর দেওয়া দরকার রয়েছে, পার্টির নেতৃত্বরা রয়েছেন, তারা আলোচনা করবেন। আমাদের পার্টির সম্পাদক মণ্ডলী রয়েছে, সম্পাদক আছেন, তারা আলোচনা করে উত্তর দেবেন। কিন্তু আমি আমার জায়গা থেকে এর চেয়ে বেশি কী বলতে পারি। পার্টির যারা সিম্প্যাথাইজার রয়েছেন, শিল্পী হতে পারেন, তারা ফেসবুকে লেখালেখি করছেন যে এইটা কি কমরেডশিপ। দেখুন, আমার আমি আপনাকে যেটা বললাম, যে এটাকে নিয়ে কিছু প্রশ্নটা হয়তো স্বাভাবিক, আমি এটাকে অস্বীকার করব না। মুশকিলটা হচ্ছে, বিকাশ দা যখন নিয়োগ দুর্নীতি নিয়ে মামলা করেছেন, কি এই চিটফান্ডে দুর্নীতি নিয়ে মামলা করেছেন, তখন তো ওটাকে শুধুমাত্র আমরা ওনার প্রফেশনাল অ্যাক্টিভিজম হিসেবে দেখিনি, এটাকে তো ওনার পলিটিক্যাল অ্যাক্টিভিজম হিসেবেও দেখেছি এবং সেটাকে সেলিব্রেট করেছি। সুতরাং যখন উনি দুর্নীতির বিরুদ্ধে, খুন সন্ত্রাসের বিরুদ্ধে মামলা করবেন, তখন যদি ওনার উকিল সত্তার ঊর্ধ্বে উঠে ওনার রাজনৈতিক সত্তাটাকে আমরা সেলিব্রেট করি, সেক্ষেত্রে আবার অন্যরকম একটা মামলা করলে তখন আবার একটা প্রশ্ন ওঠাটাও অস্বাভাবিক নয়। আমি এটাকে অস্বীকার করব না, কিন্তু আমি বলছি যে এর উত্তর আমার কাছে নেই। যদি আপনারা আমাদের একটু সময় দেন, তাহলে নিশ্চয়ই পার্টি এটাকে নিয়ে আলোচনা করে কোনো একটা কথা জানাবেন। এর চেয়ে বেশি আমার পক্ষে এখন কী করে কিছু বলা সম্ভব। তাহলে তো এখানে তো কোথাও বিরূপ প্রতিক্রিয়া যাচ্ছে মানুষের মনে। তারা ফেসবুকে লেখালেখি করছেন যে এইভাবে এগোলে সিপিএম পার্টিটা এগোবে কি করে। সেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের উপর তারা ভরসা করতেন, তিনি এখন অদিতি মুন্সি দেবরাজ চক্রবর্তীর হয়ে মামলা লড়ছেন। দেখুন, নিশ্চয়ই যারা লেখালেখি করছেন তাদের অনেক জায়গায় খারাপ লেগেছে, তারা লিখেছেন। নিশ্চয়ই তারা আমাদের পার্টির সমর্থক, এত খারাপ সময় আমাদের পার্টিকে সমর্থন করছেন। সুতরাং তাদের সেই খারাপ লাগার উত্তর দেওয়ার দায়িত্ব পার্টির আছেই, এবং পার্টি নিশ্চয়ই সেই উত্তর দেবেন বা সেই ব্যাখ্যা দেবেন বা কোনো একটা অবস্থান নেবেন। দেখুন, আমি আমার পার্টির একজন কর্মী হিসেবে আমি এটা বলতে পারি যে আমিও সেই, যতক্ষণ পর্যন্ত পার্টির জায়গা থেকে সেই উত্তরটা না আসছে, আমার পক্ষে আগ বাড়িয়ে কোনো উত্তর দেওয়া সম্ভব। আপনি আইনজীবী হলে এর মামলা লড়তেন অদিতি মুন্সি দেবরাজ চক্রবর্তীর হয়ে? আরে আপনি এখন ক্রিকেটার হলে এই সময় মাঠে গিয়ে ক্রিকেট খেলতেন, আপনি সাংবাদিক বলে এখন এখানে বসে প্রশ্ন করছেন, এইসব ফিকটিশিয়াস প্রশ্নের উত্তর না না না, জানতে চাইছি মোডটা বুঝতে। আমি হলে লড়তাম না, এবং আমি অপেক্ষা করে আছি কখন দেবরাজ আর অদিতি মুন্সি জেলে যাবে। শুনুন, এই দেবরাজ চক্রবর্তীর যখন ওই রাজারহাট, নিউ টাউন, দক্ষিণদারি এসব এলাকায় যখন ওর মালিকানা চলে, বাগুইহাটিতে আপনাদের মনে থাকবে বছর তিনেক আগে দুই যুবককে বাড়ি থেকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না, কিডন্যাপ করা হয়েছিল, হারিয়ে গেছিলো, পুলিশের গাফিলতি হয়েছিল, এবং তারপরে তাদের মৃতদেহ পাওয়া গেল। তখন কমরেড মোহাম্মদ সেলিম, কমরেড সুজন চক্রবর্তী, আমরা তাদের বাড়িতে গেলাম, তার বাবা মার সাথে কথা বলছি, বাবা মা কাঁদছে, পুলিশের গাফিলতি নিয়ে কথা হচ্ছে, পাড়ার লোকজন আছে। এমন সময় দেবরাজের গুন্ডা বাহিনী সেখানে ঢুকেছে, দরজা ফরজা ছেলে ঢুকে গিয়ে এখানে সিপিএম রাজনীতি করছে, ওখান থেকে এই করতে দেবো না, সেই করতে দেবো না করে ওখানে শুরু করলো। গোটা রাজারহাট এলাকাতে ও কত কোটি টাকার তোলাবাজি করেছে, আমাদের কত কমরেডকে মারধর করেছে, পার্টি অফিসে হামলা করেছে, এগুলোকে নিয়ে আমরাই এতদিন ধরে বলে এসেছি। সুতরাং আমি আমার কথা বলতে পারি, বা আমার মতো আমাদের পার্টির গোটা পার্টি তাকিয়ে আছে কখন দেবরাজও জেলে যাবে। এই দেবরাজের জন্য বিকাশবাবু মামলা লড়ছেন, সেটা আপনি বিকাশবাবুকে জিজ্ঞেস করুন, আর অথবা পার্টির পক্ষ থেকে একটা বক্তব্য আসার জন্য অপেক্ষা করুন। আপনার বক্তব্য মানে আপনি রাজ্য কমিটির সদস্য, তাই তো আপনাকে জিজ্ঞাসা করি। দেখুন, আমি আপনাকে একটা কথা বলি,
আমাদের পার্টি না তৃণমূল নয়। এখন ঋতব্রত ব্যানার্জির মুখের সামনে মাইক ধরলে কি কল্যাণ ব্যানার্জির মুখের সামনে মাইক ধরলে আপনারা যত সহজে তাদের মুখ থেকে তাদের পার্টির বিরুদ্ধে কথা শুনতে পাচ্ছেন, কি তাদের মুখ থেকে তাদের পার্টির একজন সহকর্মীর বিরুদ্ধে কথা শুনতে পাচ্ছেন, আপনি যদি একই প্রত্যাশা সিপিএমের কাছ থেকে করে থাকেন, সেক্ষেত্রে আপনার সেই প্রত্যাশা আমি পূরণ করতে আমি পারবো না। প্রত্যাশা করছি না, আমি জানতে চাইছি। আপনি জানতে চেয়েছেন, আমি আমার উত্তর, আপনি একটা প্রশ্ন 10 বার ঘুরিয়ে করতে পারেন, আমি তো 10 বার 10 রকম উত্তর দিতে পারবো না। আমি আপনাকে এইটুকু বলছি, আমি চাই, আমার মতো অসংখ্য বামপন্থী মানুষ চান এবং আমাদের গোটা পার্টি চায় যে দেবরাজ সহ এই তৃণমূলের চোরগুলো জেলে যাক। কেন এরা এতদিন জেলে যায়নি, এটাই আমাদের প্রশ্ন। এদের জেলে যাওয়া উচিত, আমরাও চাই এরা জেলে যাক। যদি এখন বিকাশদা যে কোনো কারণেই হোক একটা কিছু মামলা করেছেন, স্টে অর্ডার পেয়েছেন, আমি সবসময় বিকাশদার জয় চাই যে কোনো মামলায়, কিন্তু এই মামলায় যদি বিকাশদা হেরে যান এবং কালকে দেবরাজ জেলে যায়, আমি খুশি হব। বিকাশ দা হেরে গেলে আপনি খুশি হবেন? এই মামলার ক্ষেত্রে আবার হকার উচ্ছেদের মামলায় কি গরিব মানুষের বাড়ি ভাঙার মামলায় যে বিকাশদা লড়ছেন, সেই লড়াই আমাদের সবাইকে একটা ভরসার জায়গা দিচ্ছে। আচ্ছা, আপনি কি এটা বিশ্বাস করেন যে বিকাশ ভট্টাচার্যের এই মামলা লড়াটা মানুষের কাছে একটা ভুল বার্তা দিচ্ছে, একটা বিরূপ বার্তা দিচ্ছে? আমি এইটুকু বলতে পারি যে তৃণমূলের নেতারা জেলে না যাক, বা এর আগে যখন এই শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে প্রশ্ন উঠেছে, তখন সেই সময় আমাদের একাধিক আমাদের বিশেষ করে ছাত্র যুব আন্দোলনের নেতৃত্বরা তারা এটা তখন বলেইছেন যে কিছু প্রশ্ন তো বিকাশদার সাথে আমাদের পার্টির যে সামগ্রিক বক্তব্যের একটা ফারাক তো হয়েছে। যেমন আমি আপনাকে বলছি, আমরা মনে করি যে যত চাকরি বাতিল হয়েছে, এটা আমাদের পার্টির বক্তব্য, এটা আমার ব্যক্তিগত বক্তব্য নয়, যত চাকরি বাতিল হয়েছে তারা প্রত্যেকে দুর্নীতিগ্রস্ত নন। তাদের মধ্যে একটা অংশ অবশ্যই দুর্নীতি করে তৃণমূলকে টাকা দিয়ে চাকরি পেয়েছে। তৃণমূল কংগ্রেস তাদেরকে রক্ষা করার জন্য গোটা রিক্রুটমেন্ট প্রসেসটাকেই হাঁড়ি কাটে বলে দিয়েছে। কখনোই এই 26,000 ছেলেমেয়ের প্রত্যেকে চোর নয়, কখনোই প্রাইমারি টেটের এই 30 না 31,000 না 33,000 ছেলেমেয়ে তারা প্রত্যেকে দুর্নীতিগ্রস্ত নয়। এইটা আমাদের পার্টির বক্তব্য। এবার আইনজীবী হিসেবে বিকাশদা অনেক ক্ষেত্রে সেগুলোকে দেখা গেছে একদম আইনের যে টেকনিক্যাল যে বাউন্ডারি তার মধ্যে দিয়ে দেখেছেন, তার জন্য নাকি আমি দোষ দিতে পারি না। আপনি যদি একজন ডাক্তার হন, আপনি এক অর্থে একটা বিষয়কে দেখবেন, আমি একজন নন মেডিকো হিসেবে একভাবে দেখব। সুতরাং প্রতিটা, আপনি সাংবাদিক হিসেবে কোনো একটা ঘটনা ঘটলে আপনার একটা দায় থাকে দুপক্ষের বক্তব্য তুলে ধরার, কিন্তু আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার সেই দায় থাকে না, আমি আমার দলের বক্তব্যটাই তুলে ধরি। আমি তো তখন দেখতে যাই না যে আর অন্য দিকের বক্তব্যটা কী, সেটা মঞ্চে দাঁড়িয়ে বলি না। প্রত্যেক পেশার কতগুলো নিজস্ব হচ্ছে প্যারামিটার রয়েছে। বিকাশদা পেশাগতভাবে ওনার একটা প্যারামিটার দিয়ে উনি দেখেছেন, তার জন্য ওনাকে দোষ দেওয়া যায় না। কিন্তু এইটুকু বলতে পারি যে আমাদের রাজনৈতিক বোঝা, আমাদের পার্টির রাজনৈতিক বক্তব্যের জায়গা থেকে আমরা তৃণমূলের চোরেদের জেলে যাওয়ার জন্য অপেক্ষা করে আছি। কেন ওরা এখনও অবধি জেলে যায়নি, এটা আমাদের কাছে একটা প্রশ্ন। গরিব মানুষের বাড়ি ভাঙার আগে নোটিশ দেওয়া দরকার হবে না, আর অভিষেক ব্যানার্জিকে 10 বার নোটিশ দিয়ে ওকে স্টে অর্ডার আনার সুযোগ করে দেওয়া হবে, এইগুলো আমাদের কাছে প্রশ্ন। কেমন আমরা এইটুকু আমি বলতে পারি। এর বাইরে আপনি যদি ভেবে থাকেন যে আমার কাছ থেকে দুটো উল্টো দিকের কথা বার করে আপনার চ্যানেলে গিয়ে স্প্লিট স্ক্রিন করে দেখাবেন যে একদিকে বিকাশ ভট্টাচার্য এই বলছে, উল্টো দিকে শতরূপ ঘোষ এই বলছে, সিপিএমের মধ্যে দ্বন্দ্ব, ওই কদিন ধরে যেরকম অভিষেক আর কল্যাণ ব্যানার্জি দেখাচ্ছিলেন, কি ওই কোহিনুর বনাম ঋষি দত্ত বনাম তমুক দেখাচ্ছিলেন, ওরকম স্প্লিট স্ক্রিন করে সিপিএমের খবর করতে পারবেন না। স্প্লিট স্ক্রিন করে খবর করার জন্য তো আপনার কাছে আসেনি, সে আগে অনেক করা হয়েছে। আপনাকে প্রশ্ন করতে এসেছি, প্রশ্ন করছি। হ্যাঁ, প্রশ্ন তো করেছেন, আমি আমার উত্তর দিয়েছি, উত্তর পেলাম। আপনি প্রাথমিকে সকাল থেকে চিনি নাকি আপনাদেরকে চিনি না? প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে আপনি কথা বললেন। আজকে শুভেন্দু অধিকারী, নতুন মুখ্যমন্ত্রী, তিনি বলেছেন যে এই শিক্ষক নিয়োগ দুর্নীতির যে কারণগুলো দেখা গেছে তাতে বাংলার মুখ পুড়েছে, ফলে ওএমআর সিটের কার্বন কপি পড়ুয়াদের পরীক্ষার্থীদের দিয়ে দেওয়া হবে, বেশ কিছু স্বচ্ছতা আনতে পদক্ষেপ করা হবে। এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? না, যে আমি শুনছিলাম ওনার ঘোষণাগুলো, উনি যেটা বলেছেন যে মৌখিক পরীক্ষার নম্বর কমিয়ে আনা হবে, রিটেন টেস্টের নম্বরের উপর বেশি জোর দেওয়া হবে, এগুলো তো হওয়াই উচিত, এই নিয়ে তো কোনো সন্দেহ নেই। সুতরাং এইগুলোকে তো এইগুলো দাবি তো আমরাও করে এসেছি। কিন্তু শুভেন্দুবাবু যদি সত্যি সত্যি গোটা প্রক্রিয়ার মধ্যে স্বচ্ছতা আনতে চান, তাহলে আমরা আশা করবো যে 2016, 17, 18, 19 সালে মেদিনীপুরেও যে চাকরির দুর্নীতিগুলো হয়েছে, প্রাইমারিতে, সেকেন্ডারিতে, টেটে, মানে প্রাইমারি টেটে যে দুর্নীতিগুলো হয়েছে, সেই দুর্নীতিগুলোও কারা করেছে, সেই দুর্নীতির টাকাগুলো কোথায় কোথায় গেছে, সেইগুলোও সামনে আসুক। তাহলে আমরা বুঝতে পারবো যে ওনার আন্তরিকতা। যেরকম কালীঘাট আর ভবানীপুরের চোরেদেরকে রক্ষা করা হবে না, সেরকম যেন মেদিনীপুরের চোরেদেরকেও রক্ষা না করা হয়, সবারটা যেন সমানভাবে সামনে আনা হয়, তবেই আমরা বুঝতে পারবো যে উনি আন্তরিক এই বিষয়ে। যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে একটা বিদঘুটে মূর্তি ছিল, সেই মূর্তিটাকে ভেঙে ফেলা হয়েছে। আপনি নিশ্চয়ই দেখেছেন, পা উপরে একটা গ্লোব। ভালো হয়েছে, ভেঙে ফেলা হয়েছে। সত্যি ওটা বিদঘুটের মূর্তি। ও মূর্তি কে বানিয়েছিল, কার মাথা থেকে বেরিয়েছিল জানি না, এগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা থেকে। তাই হবে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কুরুচির চাদরে গোটা পশ্চিমবাংলাকে ঢেকে দিয়েছিলেন। ওনার একটা কিংবদন্তিমাকার, সেই কি যখন রেলমন্ত্রী ছিলেন কতগুলো ছবি এঁকেছিলেন, মানে একটা মানে প্রাইমারির একটা বাচ্চাকে যখন ড্রয়িং স্কুলে ঢুকিয়ে হাতে কাগজ আর প্যাস্টেল রং দিয়ে দেওয়া হয়, দিয়ে বলা হয় যেমন খুশি কাগজে রং বোলাও, তখন যে
ছবিটা তৈরি হয়, মমতা ব্যানার্জি বিরাট শিল্পী, সেই ছবি করে দুরন্ত এক্সপ্রেসের কামরা বানিয়েছিলেন, এখনও রেলে চড়তে গিয়ে দেখি কিছু কামরা এখনও রকম রয়ে গেছে। তারপর থেকে এতগুলো রেলমন্ত্রী এসে সরকার পাল্টেছে, তবু সেই কামরা পাল্টায়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে উনি শিল্পী নন, তবু ওনাকে কিম্ভূত কিমাকার কি একখানা প্যাঁচার মতো ছবি এঁকেছিলেন, সেটা হয়ে গেল রাজ্য সরকারের কন্যাশ্রীর লোগো। উনি গান গাইতে পারেন না, তবু উনি গান গাইবেন, সেটা আমাদের রাজ্য সরকারের সরকারি প্রোগ্রামে গিয়ে শোনানো হবে। সুতরাং এইগুলো যেগুলো করেছেন একটা মানে কিম্ভূত কিমাকার একখানা মূর্তি। খেয়ে দেয়ে কাজ নেই আমাদের। আমাদের এই কলকাতা শহর বা আশপাশের এলাকায় বড় বড় মানে কি বলবো, আপনার মূর্তি ছিল, বড় বড় আর্টিফ্যাক্টস ছিল, সোমনাথরের শিল্পকর্ম, সেটাকে সরিয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বিশ্ববাংলার বজ ঝুলিয়ে দিয়েছিল। সুতরাং এগুলো ভেঙে ফেলাই উচিত। কিন্তু যেটা আক্ষেপের সেটা হচ্ছে যে এইগুলো করতে গিয়ে জনগণ, দেখুন এই মূর্তিটা তৈরি হয়েছিল আমাদের ট্যাক্সের টাকায়, মাঝখান থেকে আমাদের ট্যাক্সের টাকাগুলো দিয়ে স্কুল কলেজ তৈরি হতে পারতো, হাসপাতাল তৈরি হতে পারতো, তার বদলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সমস্ত কিম্ভূত কিমাকার বুদ্ধিতে কিম্ভূত কিমাকার মূর্তি তৈরি হলো। এখন সরকারের টাকায় তৈরি সেই মূর্তি ভাঙা হচ্ছে, মাঝখান থেকে মানুষের টাকাগুলো কী কাজে লাগতে পারতো আর কীভাবে নষ্ট হলো। রাজ্যে একাধিক রেল প্রকল্প আটকে ছিল, সেগুলোতে অনুমোদন দিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। দিয়েছেন, ভালো কথা। রেল প্রকল্প চালু হলে সবাই ট্রেনে উঠবে, ভালো কথা। আর শেষ প্রশ্ন হচ্ছে, দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলরের অস্বাভাবিক মৃত্যু, যেটা জানা যাচ্ছে দেবরাজ চক্রবর্তীর সাথে কোনো যোগাযোগ ছিল, 10 লক্ষ টাকার প্রসঙ্গ উঠে আসছে। কারণ খতিয়ে দেখা উচিত। দেখুন, আমরা অনেক দিন ধরে বলে এসেছিলাম তৃণমূল কংগ্রেসের দুর্নীতির সাম্রাজ্যে এরকম অস্বাভাবিক মৃত্যু অনেকের ঘটতো। আপনারা দেখেছেন হেমতাবাদের বিধায়ক, তিনি নাকি আত্মহত্যা করেছিলেন, অথচ দেখা গেল তার হাত সেই দড়িতে বাধা রয়েছে। বিরোধী পক্ষের বিধায়কদের অস্বাভাবিক মৃত্যু, আত্মহত্যা আমাদের দেখতে হয়েছিল। এই বকটুয়ের মামলায় যে মূল অভিযুক্ত, তার সিবিআই হেফাজতে অস্বাভাবিক মৃত্যু হয়ে গেল। তৃণমূলের যে কিনা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অনুব্রত মণ্ডলের চুরির প্রাইম উইটনেস ছিল, তার এরকম অস্বাভাবিক মৃত্যু হয়ে গেল। মানে একাধিকবার এরকম খবর এসেছে যে সুদীপ্ত সেনকে জেলের মধ্যে মেরে ফেলার পরিস্থিতি তৈরি হয়েছিল, এবং সুদীপ্ত সেন মারা যাওয়া মানে আমরা জানি যে কত লোকের বেঁচে যাওয়া। সুতরাং তৃণমূল আমলে তো এগুলোই হতো। একদিন এরা এমন পাপ করেছে, এদের পাপের ফলে কত মানুষের অস্বাভাবিক মৃত্যু হয়ে গেছে, আর এখন যখন ওদের হাতে সরকার নেই, তখন ওই কয়েকটা পাপের এরকমভাবে অস্বাভাবিক মৃত্যু হয়ে যাচ্ছে। কিন্তু আমরা মনে করি তৃণমূল কংগ্রেসের ওই কাউন্সিলর, পঞ্চায়েত মেম্বারের মতো ছোটো ছোটো নাটবল্টুগুলোকে এরকমভাবে পদ থেকে সরিয়ে দিয়ে যেন মূল মাথাগুলো বেঁচে না যায়। সেই কারণে আরও বেশি করে মনে করি অবিলম্বে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর থেকে শুরু করে যারাই চুরি দুর্নীতিগুলো করেছে, অবিলম্বে তাদেরকে জেলে ঢোকানো উচিত, যাতে করে কিনা তারা সুইসাইডও না করে, তাদেরকে মেরেও না ফেলা হয় জেলের বাইরে, এবং ঠিকমতো করে তাদেরকে ইন্টারোগেট করে সত্যিকারের এই দুর্নীতির মাথায় যে বসছিল কালীঘাটের ক্যামাক্সিডের চোরগুলো, তাদেরকে যেন ইমিডিয়েটলি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। শিক্ষার ক্ষেত্রে নতুন সরকার একাধিক পরিবর্তন আনছে। স্কুল ব্যাগের ওজন কমিয়ে দেওয়া হচ্ছে, হোমওয়ার্ক কম করে দেওয়া হচ্ছে, তার সঙ্গে সঙ্গে পরিচালন কমিটিগুলোকে ভেঙে দেওয়া হয়েছে, এখানে নির্বাচিত পরিচালন কমিটি হবে। কি বলবেন? দেখুন, স্কুল ব্যাগের ওজন, হোমওয়ার্ক, আজকের এই ডিজিটাল এডুকেশনের যুগে, বিশেষ করে পোস্ট কোভিড এরাতে যেরকমভাবে স্কুল শিক্ষাটাও কিছুটা ডিজিটাইজড হয়ে গেছে, এগুলো স্বাভাবিক পরিবর্তন, এগুলো সময়ের নিয়মে এমনি হবেও, তাতে অসুবিধার কিছু নেই। নির্বাচিত পরিচালন সমিতির আমরা সবসময় পক্ষে। শুভেন্দু অধিকারী যখন 10 বছর তৃণমূল সরকারের মন্ত্রী ছিলেন, তখনও আমরা নির্বাচিত পরিচালন সমিতির পক্ষে ছিলাম। শুভেন্দু অধিকারী তখন তৃণমূলের মন্ত্রী হিসেবে পরিচালন সমিতি দখল করার পক্ষে ছিলেন। যাই হোক, আমাদের এগুলোতে নতুন করে কিছু বলার নেই, কিন্তু এইটুকু বলতে পারি যে সত্যিকারের শিক্ষায় সিলেবাস কতটা বিজ্ঞানমনস্ক করা হচ্ছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা সরিয়ে দিয়ে যদি সিলেবাসে যদি জ্যোতিষচর্চা আর তন্ত্রমন্ত্র সাধনা ঢোকানো হয়, সেইটাকে আমি তো কোনো ইতিবাচক পরিবর্তন বলবো না। ওইটা একটা অন্ধকার ছিল, এখানে আর একটা অন্ধকার হবে। আজকে যদি বেচারাম মান্নার জীবনী আর এই মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর আন্দোলনের নৈরাজ্য, ওই সমস্ত সরিয়ে সত্যিকারের সিলেবাসের মধ্যে বিজ্ঞানমনস্কতা প্রচার করা হয়, সত্যিকারের সিলেবাসের মধ্যে ভারতের, সেটা নেতাজি সুভাষচন্দ্র বোস হতে পারেন, ভগৎ সিং হতে পারেন, শ্রী চৈতন্যদেব হতে পারেন, মৌলানা আব্দুল কালাম আজাদ হতে পারেন, তাদের জীবনী পড়ানো হয়, যদি রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলামের কবিতা সাহিত্য, তাদের সৃষ্টি, তাদের ফিলোসফিকে প্রচার করা হয়, তাহলে আমি সেগুলোকে শিক্ষার ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখব।